হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রিপোর্ট ক্লাসেস। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 10-এর থার্ড চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আমরা আলোচনা করব, সেটি হলো ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল। ভারতীয় অরণ্য সম্পদের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অরণ্য সনদ বা ফরেস্ট চার্টার পাশ করে। 1864 খ্রিস্টাব্দে ভারতীয় বন বিভাগ বা ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট গঠিত হয়। ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন জার্মান বন বিশেষজ্ঞ ডিয়েট্রিস ব্র্যান্ডিস। 1865 খ্রিস্টাব্দে ভারতের প্রথম এবং 1878 খ্রিস্টাব্দে ভারতের দ্বিতীয় অরণ্য আইন পাশ হয়। এই অরণ্য আইনের সংশোধনী ধারাতে ভারতীয় অরণ্য আইনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। এক হচ্ছে সংরক্ষিত অরণ্য, যা রিজার্ভ ফরেস্ট নামে পরিচিত, সুরক্ষিত বা প্রোটেক্টেড ফরেস্ট এবং গ্রাম্য বনাঞ্চল বা ভিলেজ ফরেস্ট, এই তিন ভাগে ভাগ করা হয়েছিল। এবং 1927 খ্রিস্টাব্দে ভারতে তৃতীয় অরণ্য আইন পাশ করা হয়। এখন কথা হলো যে এই যে ঔপনিবেশিক অরণ্য আইনগুলো পাশ হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ সরকার পাশ করেছিল, তার উদ্দেশ্য কী ছিল, সেই উদ্দেশ্যটাই আজকের আমাদের আলোচনার মূল বিষয়। খ্রিস্টাব্দে 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়, যেটা আমরা আলোচনা করলাম কবে কোন অরণ্য আইন পাশ হয়। এর প্রধান উদ্দেশ্যগুলি ছিল কি? প্রথম আমরা আলোচনা করব কি অর্থনৈতিক উদ্দেশ্য। বনভূমির সম্পদ ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া, অর্থাৎ তৎকালীন সময় আমাদের যে ভারতবর্ষে অরণ্য ছিল, সেই অরণ্যে বহু মূল্যবান কাঠ পাওয়া যেত, এখনও কাঠ পাওয়া যায়। যেহেতু তখন অরণ্য অনেক নিবিড় ছিল এবং অরণ্যের পরিমাণ বেশি ছিল, সেখানে মূল্যবান কাঠ, বিভিন্ন ঔষধি দ্রব্য, লাক্ষা, গালা, মধু প্রচুর পরিমাণে পাওয়া যেত এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদও পাওয়া যেত, যেটা তৎকালীন সময়ে কী হতো না, রোগ প্রতিরোধের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা হতো। সেই সমস্ত বনজ সম্পদগুলি ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়াটাই ছিল ব্রিটিশ সরকারের উদ্দেশ্য। তাই তারা কি করে না, এই অরণ্য আইন পাশ করে, যাতে করে অরণ্যের উপর তাদের অধিকার বেশি করে বজায় থাকে। রেলপথের প্রসার, আমরা জানি যে লর্ড ডালহৌসি রেলপথ স্থাপন করেছিল এবং রেলপথ স্থাপনের সময় কী হলো, রেল লাইন তৈরিতে ব্যাপক কাঠ ব্যবহার করা হয়। এখন আমরা যে রেল লাইনের স্লিপারগুলো দেখি দুই রেলের যে লাইনের মাঝে, সেগুলো কংক্রিটের হয়, কিন্তু তখন কী হতো, ওগুলি তৈরি করতে কাঠ ব্যবহার করা হতো এবং এই কাঠ কোত্থেকে পাওয়া যেত, বনভূমি থেকে আনা হতো। এবং এই বনভূমির যে মূল্যবান কাঠ, সেই মূল্যবান কাঠের উপর অধিকার ফলানোর জন্য ব্রিটিশ সরকার কী করে না, অরণ্য আইন পাশ করে, যাতে তারাই শুধুমাত্র এই কাঠের উপর একচ্ছত্র অধিকার ভোগ করতে পারে। এই যে সামরিক উদ্দেশ্য, রাজকীয় নৌবাহিনীর জাহাজ তৈরি, অর্থাৎ তৎকালীন সময়ে ব্রিটিশ নৌবাহিনী পৃথিবীর সেরা নৌবাহিনী ছিল। নেপোলিয়ান শুধুমাত্র শক্তিশালী নৌবাহিনীর অভাবে, অর্থাৎ ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে পেরে না ওঠায়, কখনোই সারা ইউরোপ জয় করার ফলেও সে কী করলো, ইংল্যান্ড জয় করতে পারেনি, ইংলিশ চ্যানেল সে কখনো পারেনি। আর সেই সময় যেহেতু সারা পৃথিবীতে ইংরেজরা উপনিবেশ স্থাপন করেছিল, তো তাদের যে রয়্যাল নেভি, অর্থাৎ রাজকীয় যে নৌবাহিনী, সেই নৌবাহিনী প্রচণ্ড শক্তিশালী ছিল এবং সেই জাহাজ তৈরি হতো কী হতো, কাঠ দিয়ে। এবং সেই কাঠ তৈরির জন্য, যেহেতু ইংল্যান্ড একটা ছোট দেশ, তারা বিভিন্ন উপনিবেশগুলি থেকে কী করতো, কাঠ সংগ্রহ করতো। তো ভারতের মতো একটা এত বড় এবং গুরুত্বপূর্ণ সমৃদ্ধ উপনিবেশ থেকে তারা কাঠ সংগ্রহ করে কী হলো, নৌবাহিনীর জন্য তারা কী করেছিল না, জাহাজ তৈরি করতো। এবং এই যে জাহাজ, এই জাহাজগুলো কী হতো, নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করেছিল এবং এই জাহাজ তৈরিতে যে মূল্যবান কাঠ ব্যবহার করা হতো, সেটা পাওয়ার জন্য কী হলো না, ব্রিটিশ সরকার অর্থাৎ ভারতের ইংরেজ সরকার বনভূমির উপর অধিকার পাওয়ার জন্য অরণ্য আইন পাশ করে। কী হচ্ছে, বিনোদনের লক্ষ্যে বিনোদনমূলক শিকারকে নির্বিঘ্ন করে তোলা। তৎকালীন সময়ে বিনোদন বলতে, এখন তো ধরো সিনেমা আছে, ওটিটি আছে, নেটফ্লিক্স আছে, বহুত কিছু আছে,
তো তখন তো আর বিনোদন বলতে কী ছিল, নাচ গান ছিল, কিছুটা শিকার করা হতো। তো বনভূমির পশুকে শিকার করা, বিশেষ করে বাঘ, ঠিক আছে, সিংহ, ইভেন হরিণ, বন্য শূকর, এই সমস্ত শিকার ছিল একটা বিনোদনমূলক, একটা বিশাল বড় বিনোদন। এবং শুধুমাত্র ইংরেজরা নয়, ইংরেজদের যে সমস্ত সহযোগী রাজা বা জমিদার ছিল তারাও এই শিকারে অংশ নিত। এবং এই শিকারের জন্য যাতে বনভূমিকে ঠিক করে রাখা যায়, যেহেতু বনভূমির উপর আদিবাসী সম্প্রদায় তারা কি করতো, এই বনভূমির ওপর নির্ভর করে বেঁচে থাকতো, বা তারা বনভূমির ওপর তাদের অধিকার ফলিয়ে রাখতো। তো ইংরেজরা কী করেছিল, এই বিনোদনমূলক শিকারকে কী করেছিল না, নির্বিঘ্ন রাখার জন্য অরণ্য আইন পাশ করেছিল, যাতে শুধুমাত্র অরণ্যের উপর তাদের একচ্ছত্র অধিকার থাকে। স্থায়ী কৃষির সম্প্রসারণ, যেহেতু বনভূমি অনেক বেশি ছিল এবং সেই বনভূমিকে পরিষ্কার করে কি হলো না, কৃষি জমি তৈরি করার প্রয়োজন দেখা দিয়েছিল। যত বেশি কৃষি জমি তৈরি করা হবে তত বেশি কি হবে না, সরকারের আয় বৃদ্ধি পাবে। সরকার বিভিন্ন জমিদারদের বা তাদের আন্ডারে বিভিন্ন ইজারদারদের কী হতো, জমি বন্দোবস্ত করত। এবং আমরা দেখেছি পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তারি বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত, বিভিন্ন বন্দোবস্ত চালু করে কি করা হয়েছে না, জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। এই জমি বন্দোবস্ত কীভাবে দেওয়া হয়েছে না, জমি বন্দোবস্ত করার ক্ষেত্রে কিন্তু অরণ্য প্রচুর ক্ষেত্রে পরিষ্কার করা হয়েছে। সেই অরণ্য পরিষ্কার করে সেখানে স্থায়ী কৃষি ব্যবস্থা বা কৃষি জমি হিসাবে সেই অরণ্যকে গড়ে তোলা হয়েছে। এবং এটাই হচ্ছে, এবং অরণ্য আইন পাশের একটা উদ্দেশ্য হচ্ছে এই বনভূমির উপর অধিকার সংরক্ষণ রেখে স্থায়ী কৃষি জমির সম্প্রসারণ ঘটানো। স্থায়ী কৃষি জমি কেন না, তৎকালীন সময়ে বা এখনও কি আমরা দেখি ঝুম চাষ দেখি। ঝুম চাষ কি না, পাহাড়ি অঞ্চলে অর্থাৎ অরণ্য অঞ্চলে, পাহাড়ি অরণ্য অঞ্চলে আদিম অধিবাসীরা কী করে, বন জঙ্গল কেটে পুড়িয়ে সেখানে চাষ করে, এবং যার ফলে কি হয়, বনভূমির ক্ষয় হয়, মৃত্তিকা ক্ষয় হয়, অরণ্য ধ্বংস হয়। তো সেটা কিন্তু ইংরেজরা বুঝেছিল এবং তারা স্থায়ী কৃষি সম্প্রসারণ ঘটানোর জন্য এই আইন নিয়ে এসেছিল। বনভূমি সংরক্ষণ, এই যে সমস্ত উদ্দেশ্যগুলি আছে সেই উদ্দেশ্যের সাথে বনভূমিকেও টিকিয়ে রাখার জন্য একটা সুপরিকল্পিত ও বৈজ্ঞানিক সংরক্ষণ প্রয়োজন ছিল। সেই জন্য কিন্তু ইংরেজ সরকার অরণ্য আইন পাশ করে। অর্থাৎ অরণ্যের যে সম্পদ, অরণ্যকে যাতে সঠিকভাবে সুপরিকল্পিতভাবে বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করা যায়, তার জন্য তারা কী করেছিল, অরণ্য আইন গঠন করেছিল, অরণ্য সনদ পাশ করেছিল, এবং তারা কী করেছিল, একজন ফরেস্ট ইন্সপেক্টর জেনারেলও নিয়োগ করেছিল, সেটা আমরা আগেই পড়লাম। তো এই সমস্ত উদ্দেশ্যের জন্য কী হয়েছে না, ব্রিটিশ সরকার সাধারণত কী হয়, অরণ্য আইন পাশ করে। তবে এই অরণ্য আইনের একটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা মেনলি দেখা দিয়েছিল কাদের উপর, যারা আদিম অরণ্যবাসী, অর্থাৎ সাঁওতাল, মুন্ডা, কোল, হো, ভিল, এদের উপর। এবং এরা পরবর্তীকালে সাধারণত এই অরণ্য আইনের ফলে তারা কি হয়, বঞ্চিত হয় এবং তার বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ গড়ে তোলে। এবং আমরা পরবর্তী আলোচনাতে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব, যেখানে আমরা দেখব এই অরণ্য আইন এবং ইংরেজদের কার্যকলাপ কীভাবে সাঁওতালদের জীবনে প্রভাব ফেলেছিল। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।